আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি। বর্তমানে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে কর্মরত আছি। পাশাপাশি AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারে চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। 21শে নভেম্বর বিশ্ব প্যানক্রিয়াটিক ক্যান্সার দিবস। সেজন্যই প্যানক্রিয়াসের ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো, যাতে আপনারা শুনছেন বা যারা শুনবেন তাদের ভিতরে এক ধরনের সচেতনতা তৈরি হয় এবং কিভাবে এটা প্রিভেন্ট করা যায় সেই ব্যবস্থাও আপনারা নিতে পারেন। আমরা যারা প্যানক্রিয়াটিক সার্জন, আমাদের কাছে প্যানক্রিয়াসের ক্যান্সারের রোগীর সংখ্যা খুব একটা কম নয় এবং এটাও লক্ষ্য করছি প্যানক্রিয়াসের ক্যান্সারের রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। প্যানক্রিয়াসের ক্যান্সারের সুনির্দিষ্ট কারণ শনাক্ত না হলেও কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাইড হয়েছে, অর্থাৎ যে ফ্যাক্টরগুলো কারো ভিতরে থাকলে তাদের প্যানক্রিয়াসে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক গুণে বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে ধূমপানে অভ্যস্ত বা অ্যালকোহল খান, কায়িক পরিশ্রম করেন না, ওভারওয়েট সমস্যায় ভুগছেন, অথবা কিছু মেডিকেল ডিজিজ যেমন ডায়াবেটিস, লিভার সিরোসিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস এ ধরনের রোগ আছে, তাদের প্যানক্রিয়াসে ক্যান্সার হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের থেকে কিছুটা হলেও বেশি। অন্যান্য রোগের ক্যান্সারের মতোই প্যানক্রিয়াসের ক্যান্সারও খুব আর্লি স্টেজে তেমন কোনো উপসর্গ বোঝা যায় না। তবে ক্যান্সার যত সামনের দিকে এগোতে থাকে তখন এর উপসর্গগুলো প্রকাশ পেতে থাকে। সর্বপ্রথম যে উপসর্গ দেখা যায়, চোখ সহ সমস্ত শরীর হলুদ হতে শুরু করে এবং তার শরীর চুলকায়, প্রস্রাবের রং সরিষার তেলের মতো হতে থাকে, রোগীর খাবারের রুচি কমে যায়, ওজন কমে যায়। এই অবস্থাগুলো যখন আপনার বা আপনার পরিচিত কারো ভিতরে এই সমস্যাগুলো দেখা যাবে, সাথে সাথে আপনার নিকটবর্তী কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আরও অ্যাডভান্স লেভেলের কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে শনাক্ত করিয়ে নিতে হবে যে আসলেই তার প্যানক্রিয়াসে ক্যান্সার আছে কিনা। প্যানক্রিয়াস ক্যান্সারের চিকিৎসা আসলে অপারেশন বা সার্জারি, যত দ্রুত সম্ভব হয় সার্জারি করিয়ে নিতে হবে। তবে সার্জারি করার আগে একটি ট্রাইফেসিক সিটি স্ক্যান করে নিতে হয় যে ক্যান্সার বা টিউমারের সাইজ কত বড় আছে এবং সেই টিউমার বা ক্যান্সার পেটের ভিতরে অন্য কোনো জায়গায় ছড়িয়ে পড়ছে কিনা, বা ক্যান্সারের পাশে যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীকে এনকেসমেন্ট বা ইনভলভ করছে কিনা, অর্থাৎ ক্যান্সারটা রিসেকশন পসিবল কি পসিবল না এটা আগে থেকে ডিটেক্ট করে নিতে হবে। যদি পসিবল হয় অবশ্যই সার্জারি হচ্ছে বেস্ট ওয়ে। যদি সার্জারি করা সম্ভব না হয় সেক্ষেত্রে ERCPর মাধ্যমে পিত্তনালীর ভিতরে একটি স্টেন্ট করিয়ে দেওয়া হয়। স্টেন্ট দেওয়ার পরে কেমোথেরাপি দেওয়া হয়। তারপরে আবারও ইভ্যালুয়েশন করে দেখতে হয় যে এবার সে আগের ক্যান্সার সার্জারি করার পর্যায়ে গেল কিনা। যদি যায় তখন সার্জারি করিয়ে নিতে হয়। আর রোগীর বয়স যদি কিছুটা কম থাকে সেক্ষেত্রে যদি কিউরেটিভ সার্জারি পসিবল নাও হয়, অর্থাৎ ক্যান্সার তুলে আনা সম্ভব নাও হয়, আমরা ট্রিপল বাইপাস নামে একটা সার্জারি আছে, সেই সার্জারিটা করে থাকি। যেমন লিভার থেকে যে পিত্তরস তৈরি হয়ে খাদ্যনালীতে যেত, সেটি যেহেতু আসতে পারছিল না, প্যানক্রিয়াসের ক্যান্সার দিয়ে বন্ধ হয়েছিল, সেই লিভারের সাথে আমরা খাদ্যনালীর একটা বাইপাস করে দেই। পাশাপাশি এই ধরনের রোগীর পাকস্থলীর সাথেও আমরা একটা বাইপাস করে দিই যাতে রোগী সহজে খেতে পারে, কারণ প্যানক্রিয়াসের ক্যান্সার দিয়ে একটা পর্যায়ে গিয়ে রোগীর খাবারও কিন্তু বন্ধ হয়ে যায়। প্যানক্রিয়াসের ক্যান্সার খুব দ্রুত সময়ের মধ্যে আনরিসেক্টেবল বা ইনকিউরেবল অবস্থায় চলে যায়, অর্থাৎ অপারেশন করার অনুপযোগী হয়ে পড়ে। এ কারণেই যখনই আপনাদের পরিচিত কারোর মধ্যে এই ধরনের উপসর্গ দেখা দেবে, দেরি না করে তৎক্ষণাৎ কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটি শনাক্ত করিয়ে নেবেন, কারণ যত দ্রুত শনাক্ত হবে তত দ্রুত চিকিৎসার মাধ্যমে রোগী ভালো হয়ে যাবে। যদি একটু দেরি করে অথবা তার জন্য কোনো ধরনের চিকিৎসার অপশনই থাকবে না। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।